যদি আপনারা না পারেন, ব্যর্থতার দায় স্বীকার করে আমাদেরকে দায়িত্ব প্রদান করেন। আমরা হরমুজ প্রণালী থেকে বাংলাদেশের তেলবাহী জাহাজ মুক্ত করে বাংলাদেশের জ্বালানি সংকট নিরসনে ভূমিকা পালন করতে প্রস্তুত রয়েছি। এই জামাতের আমির কিন্তু বলেছে এবং তার সাঙ্গপাঙ্গরা বলেছে বিএনপির পিঠে চামড়া তুলে নেবে। আশ্চর্য লাগে, হাসি পায়। আরে তোমাদের চামড়া তোলার জন্য তো আওয়ামী লীগ 16 বছর তোমাদের খুঁজেছে। তোমরা পেডিকোটের নিচে, ছায়ার নিচে, লুঙ্গির নিচে আর গাছের নিচে তোমরা ছিলে, তোমাদের খুঁজে দিতে পায়নি। আওয়ামী লীগের তোমাদের পিঠে চামড়া তুলে ফেলতো। বিএনপিকে অন্তত সে সুযোগ তোমরা দিও না, তাহলে কিন্তু পিঠের চামড়া তোমাদের থাকবে না। অন্তত আমি এটা বলে দিলাম। আমরা একটা তার কাটার গোতা সহ্য করতে পারি না। কিসের এত গর্ব? আমরা মূলত এই যে বডি দেখছেন, যে আমরা হচ্ছে হাগামোতার মেশিন। জামাতকে এতখানি আপনারা হাইলাইটেড করে কথা বলতে পারেন, কিন্তু আওয়ামী লীগ নিয়ে কথা বলা যাবে না, কারণ তারা গণহত্যা করেছে। জামাত যদি 30 লক্ষ মানুষের হত্যা করবার পর এত ইতিবাচক কথা বলবার সুযোগ পায়, আওয়ামী লীগ 1500 থেকে 2000 মানুষ হত্যা করার পর তাদেরকে 3 কোটি 4 কোটি লোক মানুষ এখান থেকে সমুদ্রে ফেলে দিতে হবে? দেশের ভিতরে চুরি করে খামো, বিএমপির ভালোবাসা ভোট দিছি, আর আজকে বিএমপি আমগো বুটকির ভিতরে আঙ্গুল দিছে। বিএমপির মারে যদি জামাতের সর্বসময় ভালো লাগে, তারা 5 ওয়াক্ত রোজা নামাজ করে এবং তারা কখনো কারোর একটা টাকা মারিয়া খায় না। রিক্সায় উঠলো, রিক্সা টাকা সুন্দর মতো দেয়। জামাত ইসলামের সংসদে কিছুই করার নেই, কিছুই করতে পারে না। এতগুলো আসন পেয়েছে, 70টা আসন কি হয়েছে? 149টা আসন পাওয়া আর 151টা আসন পাওয়ার মধ্যে রাত এবং দিন পার্থক্য হইতে পারে, 2টি আসনের মাত্র ডিফারেন্স। কিন্তু 151টা আসন যে পাবে সে সংসদকে নিয়ন্ত্রণ করবে। তাহলে কি আপনি এটাই বলতে চাচ্ছেন যে ক্ষমতা না পাইলে রাজনীতির কোনো ভ্যালু নাই? রাজনীতি মানে বৃহৎ জনগণের অস্ত্র, সমগ্র জনগণের নয়। তাহলে কেউ তো চেষ্টা করবে এবং সে কম ভোট পাবে, চেষ্টা করেন, পাবে। আপনি চেষ্টা করেন, কিন্তু আপনাকে মূল্যায়ন করতে হবে। আপনি চেষ্টা করেন, আপনি একটা জায়গায় এসে এক জায়গায় করেন। এই যে আজকে আমরা যে জিনিস বলছি, আপনি এখানে এসে অচলাবস্থা সৃষ্টি করতে পারলে আপনি হিরো। আপনি অচলাবস্থা সৃষ্টি করতে পারলে হিরো আপনার, কিন্তু অচলাবস্থা সৃষ্টি করতে না পারলে আপনি হিরো হবেন কি করে? আপনি জিরো। ডাকসুর ভিপি সাদিক কায়েমের কথাই বলতে পারি, তাকে আমরা সূর্য সেন হল ছাত্রলীগের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে চিনতাম। ডাকসুর জিএস ফরহাদকে আমরা ছাত্রলীগের জয়েন্ট সেক্রেটারি হিসেবেই চিনতাম। বাংলাদেশে বহুল প্রচলিত একটি প্রবাদ রয়েছে যে ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না। ছাত্র শিবির বিগত ফ্যাসিস্ট আমলে তারা ছিলই গুপ্ত। যাদের সাথে একসাথে আন্দোলন করলাম তাদের বিরুদ্ধে এখন আমাদের কথা বলতে হবে, এটা কখনোই চিন্তা করিনি। এজন্য জ্ঞান অর্জন করা দরকার। আমি বলবো, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জ্ঞান অর্জন করুন। আপনার মাকে ওইভাবে দিগ্ভ্রান্ত করা হয়েছিল যে শিশু এবং পাগলের কথা বলে সর্বশেষ আপনার মা সেখানে দাঁড়িয়ে থাকতে পারেননি। আমাদের খুব কষ্ট হয়েছিল, খুব কষ্ট হয়েছিল আমাদের। সেদিন ওই জামাতের যে ফর্মুলাটা ছিল সেটা যদি মেনে নিতেন তাহলে হয়তো দেশটা আরো আগে থেকে ভালো পেয়ে যেত। পারেন নাই। আপনি তো জ্ঞান অর্জন করেন, আপনার ডানে বামে যারা আছে চোর। বিএনপি কিন্তু কোন ছাত্রলীগের মধ্যে গিয়ে বলতে পারে না যে বঙ্গবন্ধু মহান নেতা, আমরা সবাই বঙ্গবন্ধুকে ভালোবাসি, এই কথা বলে কিন্তু বিএনপি রাজনীতি করতে পারে নাই। বিএনপিকে রাজনীতিটা করতে হয়েছে বিএনপির কথা বলেই, শেখ হাসিনার এগেইনস্টে কথা বলেই বিএনপি রাজনীতি করতে হয়েছে। তার জন্য মামলা মোকদ্দমা, জেল, জুলুম যত কিছু করছে, চা খাচ্ছে। আওয়ামী লীগ দিয়া বিএনপির নেতারা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তার 100 ভাগের 1 ভাগ বাংলাদেশে কেউ হয় নাই। মিটফুডের চাঁদার এই ঘটনা যুগান্তরের রিপোর্টই আছে, আপনি দেখাতে পারবেন যে এই হত্যাকাণ্ডের সাথে ইসাক সরকারের নাম আসছে, বা এই চাঁদার এই যে মিটফুডের যে জঘন্য ঘটনাটা ঘটলো। তো এবং যখন ইসাক সরকার বিএনপির রাজনীতির সাথে ছিলেন, উনি তখন কিন্তু চাঁদাবাজ ছিলেন। আজকে যেহেতু উনি তারপরে নমিনেশন পায়নি, নমিনেশন না পায় উনি নিজে নির্বাচন করছে, 1000 মতো ভোট পাইছে। তো তারপরে এখন উনি কিন্তু সবচেয়ে বড় নেতা হয়ে গেছে, উনি সেলিব্রিটি এখন এনসিপিতে। ফলে বিএনপি থেকে যখন কেউ চলে যায় বা বিএনপি থেকে যদি কেউ মনোনয়ন বঞ্চিত হয় বা বিএনপি যাকে বহিষ্কার করে, যেমন আক্তার আজকে জাতির পিতা, তারপরে যে কর্নেল ওলি, হ্যাঁ, বিশাল সম্মান তার জোটে। ফলে বিএনপিতে যেগুলো আনফিট, এগুলো সবগুলো এনসিপি জামাত জোটের জন্য জাতির পিতা লেভেলের নেতা। এটা তো একটা কালচার পরিণত হয়েছে দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ, তো এখন এইটার রাজনীতি কতখানি মানুষ কতখানি নিবে। আজকে এই যে আপনি যে খবরটা পড়লেন, হ্যাঁ, ইসাক সরকারকে যদি নমিনেশন দিত, উনি পাস বা ফেল যাই করতো, উনি ঠিক উল্টা কথাটাই বলতো যে জামাত শিবির নামলে একদম টেঙ্গি ভাঙ্গিয়া ফেলবো, এই কথাটাই বলতো। ফলে এইটার সাথে কোনো মোরাল পজিশন বা এথিক্যাল কোনো স্ট্যান্ডার্ড আছে বলে মানুষ মনে করবে না অন্তত, বা যারা রাজনীতি বোঝে। এটা জাস্ট উনি ওনার পজিশন বদলাইছে, এই কারণে ওনার বক্তব্য বদলাই গেছে। ফলে পলিটিশিয়ান কারা, ওনার
পজিশন বদলাইলেও যার বক্তব্য বদলায় না সে হলো পলিটিশিয়ান, মানে সে হলো সিজন পলিটিশিয়ান। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দর্শক, আশা করি ভালো আছেন। দেখছিলাম শিরোনাম, এখন দেখবো বিস্তারিত। দর্শক, আজকে আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। দর্শক, ইতিমধ্যে আপনারা দেখেছেন আজকের আলোচনাটি কতটুকু গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, জানতে পারবেন আসল রস। দর্শক, আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন, সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে, এবং অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। আমি আর কথা বলবো না, চলুন শুরু করি বিস্তারিত। ফ্যাসিবাদী আমলে গুপ্ত রাজনীতি মানে আপনি পরিচয় গোপন করে বিভিন্নভাবে হাইড করতে বাধ্য হয়েছেন, এটা একটা বাস্তবতা ছিল। কিন্তু এই গণঅভ্যুত্থানের পরে আপনি যখন সব জায়গায় গুপ্ত খুঁজে বেড়াচ্ছেন, এটা হচ্ছে অন্ধকার ঘরে কালো বিড়াল খোঁজার মতো। পালিয়ে থাকার গুপ্ত রাজনীতি করা কি এক? তখন ফ্যাসিবাদী শাসনের যে একটা প্রকোপ ছিল, সেটার থেকে নিজেকে, সবার আগে নিজের জীবন, তো সেখান থেকে কেউ যদি নিজেকে প্রোটেক্ট করতে চায় কিংবা একটা ছদ্মবেশ ধারণ করে সেটা, আর এখন আপনি হরে ধরে আপনি যে এত গুপ্ত বললেন, এবং মাননীয় প্রধানমন্ত্রীর মতো দায়িত্বশীল জায়গা থেকে আমি বলবো যে এই যে এখন ক্যাম্পাসে যে অস্থিরতা তৈরি হয়েছে, এটা দায় কিন্তু তিনিও এড়াতে পারবেন না। কারণ তিনি এই গুপ্ত কথাটা বিভিন্ন জায়গায় বলে এটা আরও তার দলের যারা সংগঠনের নেতাকর্মীদের এক ধরনের মানে উস্কানি দিয়েছেন যে এই গুপ্ত নিয়ে রাজনীতি করা যাবে। কিন্তু এটা বলার, আপনি এত গুপ্ত বললেন, কোনো গুপ্ত তো খুঁজে বের করতে পারলেন না। আপনি কি দেখাতে পেরেছেন? যদি দেখাতে না পারেন তাহলে আপনি ন্যারেটিভের রাজনীতি করছেন। যে আপনি দেখাতে পেরেছেন যে এই যে ও হলো আমার সংগঠনের গুপ্ত, সে আমার সংগঠনে ঢুকে সংগঠনের পরিবেশ নষ্ট করার চেষ্টা করেছে। এটা যদি আপনি না করতে পারেন যে ছাত্রদলে অমুকে গুপ্ত, যুবদলে অমুকে গুপ্ত, বিএনপিতে অমুকে গুপ্ত, বরং আমরা দেখেছি বিএনপি তার এক সাবেক ছাত্রদল নেতা, যিনি গণভোট সংস্কার ইত্যাদি প্রশ্নে অনেকটা বলছেন যে গণভোট বাস্তবায়ন করা উচিত, আপনার ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন, তাকেও বিএনপি গুপ্ত ট্যাগ দিয়েছে। ফলে এটা পুরোপুরি ট্যাগিং রাজনীতি হয়ে গেছে। কিন্তু ছাত্রলীগের রাজনীতির সাথে যারা যুক্ত ছিল, যারা ছাত্রলীগের হয়ে গুপ্ত রাজনীতি করেছে, তারা কি ছাত্রলীগের অপকর্মের দায় অস্বীকার করতে পারে? তার বিরুদ্ধে যদি কোনো আপনার স্পেসিফিক অ্যালিগেশন থাকে, কোনো ক্রাইম থাকে তার বিরুদ্ধে, আপনি সেটা বলেন, কোনো সমস্যা নাই। আপনি যদি কোনো কিছুতে ধরেন, কোনো হামলায়, কোনো গেস্ট রুম নির্যাতনে আপনি তার ইনভলভমেন্ট পেয়েছেন, এগুলো নিয়ে তো আমরা বলেছি যে তদন্ত করেন, এগুলো নিয়ে যারা ভুক্তভোগী তারা মামলাও করেছে। যদি কারোর বিরুদ্ধে আপনার চোখের সামনে ঘটে যে অপরাধ আপনি মৌন সমর্থন দিচ্ছেন, সেটা কি নৈতিকভাবে অপরাধ না? এটা হচ্ছে আপনি সাহস করতে পারেন না। মৌন সমর্থন আমরা কিভাবে ঠিক করব? আমি চুপ ছিলাম, তাহলে আপনি বলবেন যে মৌন সমর্থন, এটা বলা যাবে না। মানে কথাটা একটা হলো নীতির আলাপ, মোরালিজমের আলাপ, আর একটা হচ্ছে অপরাধ, যে এই বিষয়ে আপনি তার অপরাধ হিসেবে তাকে পেয়েছেন। আচ্ছা ধরেন এই যে চিটাগং এর সিটি কলেজে যে ঘটনাটা, এখানে কে ছাত্রদলের হাতে অস্ত্র ছিল না শিবিরের হাতে অস্ত্র ছিল, এটা তো মূল বিষয় হওয়ার কথা না। আইন শৃঙ্খলা বাহিনী কি এটা দেখে সিদ্ধান্ত নেবে? আইন শৃঙ্খলা বাহিনীর কাজ হচ্ছে যার হাতে অস্ত্র দেখা গেছে তার পরিচয় শনাক্ত করতে হবে এবং তাকে অ্যারেস্ট করতে হবে। ছাত্রদলের সেই নেতাকে কি আমরা অ্যারেস্ট করে দেখলাম? শব্দ নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। যদি মাথা ব্যথাই না থাকে, তাহলে চট্টগ্রাম সিটি কলেজে সংঘর্ষের দায় আসলে কার উপর বর্তায়? যারা অস্ত্র নিয়ে এতটা সংক্ষুব্ধ করে যারা অস্ত্র নিয়ে মহড়াবাজি করেছে এই গণঅভ্যুত্থানের পরে, অনেক সময় এটা ঘটেছে, শুধুমাত্র চাঁদাবাজ বলা হয়েছে, বিএনপি রিঅ্যাক্ট করেছে, ছাত্রদল রিঅ্যাক্ট করেছে। আমি বলেছি একবার যে আমার পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে আমার এলাকায়, আমি কে করেছে যেহেতু আমি জানি না, আমি কোনো অ্যালিগেশনও দিইনি কারোর বিরুদ্ধে। আমি দেখলাম যে ঠিকই বিএনপি রিঅ্যাক্ট করলো, মানে বিএনপি নেতাকর্মীরা, ছাত্রদলের নেতাকর্মীরা, ছাত্রদল না বিএনপি নেতাকর্মীরা, এটা অনলাইনে। তো আমাদের তো 5 আগস্টের পরে একটা রাজনীতি তৈরি হয়েছে যে কোন কথাটা কাকে ইঙ্গিত করে বলা হচ্ছে। গোটা বাংলাদেশের প্রত্যেকটা ইনস্টিটিউশনে 5 আগস্ট বিকেল থেকে শিবির আধিপত্য বিস্তার করেছে সাধারণ শিক্ষার্থীর নামে, সেটা আমরা বারবার বলে এসেছি। এবার আসেন, যে ফটোকার্ডের কথা বললেন, গতকালকের ফটোকার্ড কিন্তু শেষ ফটোকার্ড ছিল না, এটা ছিল এক্সট্রিম পর্যায়ে, যেটার পুঞ্জীবিত একটা খুব ব্লাস্ট আউট হয়েছে গতকালকে। এই যে দেখেন, আমি যদি বলি এই মুহূর্তে বসে আমি যদি একটা ডকুমেন্ট শো করি, সুমাইয়া বান্না শিবিরের অ্যাক্টিভিস্ট, সে একদিন আগে পোস্ট করেছে যে এক পাক আর্মির স্ত্রী বলেছিল টোকাই দিয়ে গড়া জাতীয়তাবাদী ছাত্রদল পাক আর্মির স্ত্রী। আপনি চিন্তা করতে পারতেছেন? এরপরে এই সুমাইয়া বান্না গতকালকে পোস্ট করেছে, দাঁত কি শুধু মোসাদ্দেকের উঁচু নাকি কৃষ্ণাঙ্গদের রাতের রানীরও উঁচু? সহ্য করতে পারতেছেন তো আপনি? রাখেন, জি আসবো। এই সুমাইয়া বান্নার সাথে কার ছবি দেখতে পাচ্ছেন? আমার সাথে বসে আছে সাদিক কায়েমের ছবি দেখতে পাচ্ছেন। এখন আপনি আমাকে বলেন, যারা এই ধরনের নোংরা রিলেটিভ 5 আগস্টের পর থেকে একের পর এক ছড়িয়ে গিয়েছে, এই ঘটনা ঘটার পর আমরা সন্দেহ কাকে করব? স্বাভাবিকভাবে আমি শিবিরকে করব। আমাকে আজকে সুযোগ দেবেন, ওনাকেও সুযোগ দেবেন, কিন্তু ডকুমেন্টগুলো সব আসবো। এবার আসেন, এটা হচ্ছে একটা ডকুমেন্ট আমি আপনাকে দেখালাম। এবার আসেন যেখান থেকে এগুলোর উৎপত্তি হয়েছে, প্রিয় দর্শকবৃন্দ, অল এভিডেন্স। এবার আসেন, অল এভিডেন্সের
শুরুতে যাই যেখান থেকে 5 আগস্টের পরে আমাদের এই নোংরা রাজনীতির উৎপত্তি, এই যে ঢাবি কণ্ঠস্বর, যে ঢাবি কণ্ঠস্বর এখন তার নাম পরিবর্তন করে ডেইলি ডাকসুতে রূপান্তরিত হয়েছে। প্রিয় বাংলাদেশ, আপনাদেরকে দেখাচ্ছি আমি এই যে ঢাবি কণ্ঠস্বর, একের পর এক। সহজে জান্নাতে যেতে চাইলে আগে টেম্পো স্ট্যান্ডে আসুন, বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। এভাবে যত ধরনের ভুয়া ফটো কার্ড আছে ঢাবি কণ্ঠস্বরের নামে 5 আগস্টের পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে এগুলোকে ছড়িয়ে দেওয়া হয়েছে। এই যে আমি দেখালাম, এটা হচ্ছে ঢাবি কণ্ঠস্বর। প্রিয় বাংলাদেশে যে ঢাবি কণ্ঠস্বর। এবার আসেন নাম্বার 1, এবার আসেন নাম্বার 2, ডিউ ইনসাইডার। এই যে ডিউ ইনসাইডার দিয়ে যত ধরনের অপতথ্য অপপ্রচার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রয়োজন। তারেক রহমান হিন্দুদের জন্য 20% কোটা বরাদ্দের কথা বলেছেন, পরে ভোট বাহিনীর ঘুম নেই। আমার কথা হলো ক্ষুদ্র নিগোষ্ঠীর কোটা পেলে হিন্দুরা কেন নয়, তানভীর ভাবি মায়ের। এভাবে আমরা লম্বা সময় ধরে আলোচনা করব, আসবো আপনার কাছে। না আমাকে কিছু সময় দেন, শেষ করতে দেন। তিনজন অতিথি আছেন, আমরা সময়টা বন্টন করতে চাই। ডিউ ইনসাইডার। এবার আসেন ডেইলি ডিউ অবজারভার। জি, এখন বর্তমান নাম ভয়েস অফ জেনজি। এই যে দেখেন, এই হচ্ছে ঘটনা। এই যে মিথ্যা যত ফটো কার্ড আছে এগুলো ছড়ানো হয়েছে। এবার আসেন, তাহলে 1, 2, 3 তিনটা পার্ট আমি শেষ করলাম, যেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিষ বাষ্প ছড়ানো হয়েছে, যে কথা আমরা বলিনি আমাদের নামে করে। এবার আসেন, এগুলো কে করেছে? এগুলো তো কেউ করেছে, তাহলে কে করেছে? একজন অসাধারণ শিক্ষার্থীর আমল নাম, প্রিয় বাংলাদেশ, নাম ফয়সাল উদ্দিন, বাড়ি চট্টগ্রাম লোহাগড়া চম্বড়া ইউনিয়ন। আপনি এইদিকে দেখেন। হ্যাঁ, ডিপার্টমেন্ট ফার্সি ভাষা সাহিত্য, সেশন 18-19, মাস্টারদা সূর্যসেন হল, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকে, সাদিক কায়েমের বন্ধু। এবার আসেন, এই যে ডিউ ইনসাইডারে সে ছবি তুলেছিল যখন, তারও পরিচয় দিচ্ছি। এবার আসেন মেইন কথায়, ফয়সালের যে মেইন ফেসবুক পেজ কিংবা মেইন ফেসবুক আইডি, সেই আইডিতে যখন তার ফোনের যে স্ক্রিন ভিডিও আমরা নিয়ে এসেছি, তার নিজের ফোনের স্ক্রিন ভিডিও, এই যে ফয়সাল, ডিউ ইনসাইডার, ডিউ অবজারভার, আওয়ার স্পিচ, ডিউ ইনসাইডার, ইংলিশ টুডে, ডেইলি ইত্তেহাদ, আস্তার বাজার, এই পেজগুলো ফয়সাল চালাতো। সাদিক কায়েম যখন হজে গিয়েছিলেন, উমরায় গিয়েছিলেন, তখন সাদিক কায়েম তাকে ফয়সালকে মেসেজ দিয়েছে যে তোমার জন্য আমি দোয়া করেছি। সে পোস্ট দিয়েছে, জীবনে কেউ একজন আছে যিনি আমার জন্য নাম ধরে দোয়া করেছেন মক্কায়, তিনি আমাদের ভিপি সাদিক কায়েম ভাই। এরপরে সে পোস্ট দিয়েছে, দেখেন এই বছর সম্ভব না, আগামী বছর। আপনি এভিডেন্স গুলো তুলে ধরবেন, একবারে সব শেষ করলে আপনি এসে পরে আলোচনার জন্য আপনারা রাখবেন। ফয়সাল নয়, আমি শেষ করতে দেই। এইচ আল বান্না, যিনি ৭১ এর বর্তমানে ভিপি, এবং হচ্ছে যে আহমেদ জুবায়ের, এবং আলোচনাটা এগিয়ে নিতে হবে। আপনি দেখাবেন, আপনি সবগুলো দেখাবেন, আমি আপনাকে সময় দিব। এই যে দেখেন, আমি এই প্রমাণগুলো দেওয়ার পরে আজকে এই সাদিক কায়েম বসে এই প্রমাণগুলো এখান থেকে মিথ্যা প্রমাণ, নিঃসন্দেহে তিনি তার বক্তব্য দিবেন। বর্তমান সরকার ইনডিসিশন রোগে ভুগছে। আওয়ামী লীগ নিয়ে কি করব, আওয়ামী লীগপন্থী ব্যবসায়ীদের নিয়ে কি করব, রাজনীতিবিদদের নিয়ে কি করব, ভারতের সাথে রিলেশন কি করব, পাকিস্তানের সাথে কি করব, জামাতকে কি প্রকৃত বিরোধী দল হতে দেবো নাকি নিয়ন্ত্রণ করব? কোনো বিষয়েই আমার মনে হয় এই সরকার সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না। গুপ্ত সপ্তাহ থেকে এত কিছু হয়ে গেল, তাহলে আরো বড় বড় ক্রাইসিস থেকে কত কিছু হয়ে যাবে। আসলে ইউনূস গভর্নমেন্ট তো একটা মবকে প্রমোট করেছে। সেই সরকারের একটা বড় অংশের একটা ইচ্ছা ছিল মবকে দিয়ে তারা 10 বছর ক্ষমতা থাকবে, এবং সেরকম একটা প্রেক্ষাপট ছিল। মব দিয়ে তারা যা ইচ্ছা তাই করেছে। জাতীয় পার্টির অফিস ভেঙেছে, আওয়ামী লীগ নিষিদ্ধ করিয়েছে, 32 নম্বর ভেঙেছে। এখন সেই যে মব করা ছেলেরা, তারা এখন কি করবে? তারা তো মব করতে অভ্যস্ত হয়ে গেছে, তারা এখন মব না করে থাকতে পারবে না। তাদের থাকার কথা ছিল ক্লাসরুমে, তাদেরকে ইউনূস নিয়ে গিয়েছে মন্ত্রণালয়ে। একটা জোকস আছে যে কোন সেমিস্টারে পড়ো, ছেলে বলছে আমি এখন মিনিস্টার, সেমিস্টার কোনো বিষয় না। আরেকটা জোকস আছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে জিজ্ঞেস করা হয়েছে যে আপনাদের এখন ছাত্র শিক্ষক সম্পর্ক কেমন, ওই সময়ের ঘটনা বলছি। তো শিক্ষক বলছে যে আমি এখন সিগারেট খাওয়া অবস্থায় ছাত্রদেরকে সিগারেটটা লুকিয়ে ফেলি। তো এইরকম একটা পরিস্থিতি একদম গভর্নমেন্ট থেকে প্যাট্রন করে করা হয়েছিল, এবং এটা কোনো অর্গানিক না, এটা একটা আর্টিফিশিয়ালি করা হয়েছিল একটা ভয়ের কালচারের জন্য, যেন পলিটিশিয়ানরা, ব্যুরোক্র্যাটরা তাদের কথার বাইরে না যেতে পারে। সচিবদের রুমের পাশে ছাত্ররা বসে থাকতো 5-7 জন, কে যাচ্ছে, কি করছে, কি সব বিষয়ে তারা নাক গলাচ্ছে, সবগুলো সেই সময়। সেই ছাত্ররা এখন দেখছে হঠাৎ করে এই জিনিসটা বন্ধ হয়ে গেল, তা এখন কি করবে? তখন কি করার আছে? আপনি তো তাদেরকে মানুষের রক্ত খাওয়ার স্বাদ পাইয়ে দিয়েছেন। এখন তারা মব করবে, আন্দোলন করবে, মারামারি করবে, করতেই থাকবে, দেশ আর শান্ত হবে না। একটা জিনিস তারা করছে, তারা ট্যাবু ভেঙে ফেলছে যে অমুকের বিরুদ্ধে কিছু বলা যাবে না। যেমন হাসনাত তো একসময় সেনাপ্রধানের বিরুদ্ধে কত কিছু বলেছে। হাসনাত সেদিন দেখলাম আমরা ওই ঢাকা ভার্সিটি সেই সময়ের ভিসি, তার কেউ বললো যে আপনি ভিসি থাকা অবস্থা আমাকে এটা বলছেন, আঙ্গুল তুলে তুলে থ্রেট করছে। হ্যাঁ, এবং সেটা খুব ভিডিও ভাইরাল হলো। অনেকে ভাবছে এটা খুব সাহসিকতার কাজ, যে প্রতিশোধ নিচ্ছে, সাবেক ভিসিকে ধমকাচ্ছে। আসলে কি ব্যাপারটা তাই? আমরা কি খুব খুব সম্ভাবনাময় কিছু ছেলেকে খুবই নিরাপত্তাহীনতার দিকে নিয়ে যাচ্ছি না? কারণ প্রত্যেকটা মব তো রিভার্স করবে,
প্রত্যেকটা মবের ঘটনা ইতিহাস বলে যতটুকু মব করা হবে ততটুকু মব আপনাকে সহ্য করতে হবে, এটা মাস্ট। এই ছেলেগুলোকেও একদিন না একদিন এগুলো ফেস করতে হবে। এবং এখন শুরু হয়েছে ছাত্রদল ছাত্র শিবির দিয়ে। আমার বাল্যকাল কেটেছে ঢাকা ভার্সিটিতে এই মারামারি টানামারি দেখে। ছাত্রদল আর ছাত্র শিবির, ছাত্রদল কান কাটতো, আবার শিবির অভিযোগ আছে রাজশাহী ইউনিভার্সিটিতে রক কাটতো। একটা এটা এই চলেছে অনেক দিন। তারপরে এগুলো অনেক ভ্যানিশ হয়ে গেল। ভ্যানিশ হলো কেন? যতদিন আওয়ামী লীগ ছিল ততদিন এই দ্বন্দ্ব ছিল না। তো এই দ্বন্দ্বের অবসান মনে হয় আওয়ামী লীগ ফিরে না আসা পর্যন্ত চলবে। এখন প্রবলেম হচ্ছে যে এরা ইউথ, এরা একটা আন্দোলন করেছে, সেই আন্দোলনের পরে তাদের একটা অংশ ক্ষমতায় আছে, একটা অংশ বিরোধী দলে আছে। তারা এখন নিজেদের মধ্যে দ্বন্দ্ব করলে দেশটা চলবে কিভাবে? দেশ তো চলবে না, অচল হয়ে যাবে, মানুষের ভোগান্তি বাড়বে, লোডশেডিং এর কারণে মানুষের ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে। ইউনিস গভর্নমেন্টের সময় 27 লক্ষ জব হারিয়ে গেছে এবং সেটা এখনো বাড়ছে, নাম্বারটা টোল বাড়ছে, অনেক গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে, ব্যবসায়ীরা জেলে আছে। ব্যবসায়ীরা হতে পারে আওয়ামী লীগের অর্থদাতা, হতে পারে আওয়ামী লীগের দোষর, কিন্তু তাদের আন্ডারে অনেকে চাকরি করে, এই বেতনগুলো হচ্ছে না। এটা তো সরকারকে ডিসিশন নিতে হবে। জনাব তারেক জিয়ার মধ্যে অনেক ম্যাচুরিটি আছে। যেমন উনি গণপরিষদে শপথ নেবেন না ওনার এমপিরা পরের দিন, উনি আগের দিন জামাত ইসলামীর নেতা, এনসিপির নেতা সবার সাথে দেখা করলেন, পরের দিন ঠিক এমন একটা কাজ করলেন যেটা ওদেরকে অবশ্যই হার্ট করবে। আবার উনি জুলাই সনদ অ্যাপ্রুভ করলেন, হুইচ আমি সাপোর্ট করি, কারণ আমি আইনজীবী হিসেবে মনে করি জুলাই সনদের কোনো আইনগত ভিত্তি নেই, টোটালি একদম আনকনস্টিটিউশনাল। মান্না ভাই তো রেগে যাবে এটা শুনলে, কিন্তু আমার আইনি ব্যাখ্যা কি আছে। কিন্তু উনি আবার বলছেন জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করা হবে। তো কিভাবে আপনি একটা জিনিস বাতিল করে অক্ষরে অক্ষরে পালন করবেন? সো এখানে আমার কাছে মনে হচ্ছে যে অবশ্যই কিছু কিছু দিকে অনেক ম্যাচুরিটি গভর্নমেন্ট দেখাচ্ছে, কিন্তু রাষ্ট্র পরিচালনায় সুশাসন অ্যান্ড ডেলিভারির ক্ষেত্রে আমি শেষ করে দিচ্ছি, তারা ব্যর্থ হবে। এবং ব্যর্থ হওয়ার খারাপ জিনিসটা হবে ডাকসুতে কিন্তু ছাত্র শিবির গভর্নেন্স দিতে পারবে এই আশাতে অনেক ভোট পেয়েছে, এবং তারা কিন্তু ছাত্রের স্বার্থ সংক্রান্ত বিষয়ে যথেষ্ট সোচ্চার। হলে খাবার, স্কলারশিপ, তখন কিন্তু মৌলবাদী শক্তির দিকে মানুষের ঝুঁকে যাওয়ার সম্ভাবনা থাকে।